নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে একজন পার্সনের স্বীকারোক্তি নিয়ে এসেছি। ওকে না, তো এই পার্সনটার ভালোবাসাটা একটু ডার্ক টাইপের ভালোবাসা। ওকে, মানে একটু নরকীয় টাইপের ভালোবাসা এই পার্সনটার। ওকে, যেটা পাচ্ছি আমি, তো শুরু করছি আমি এই পার্সনটার থেকে যে স্বীকারোক্তি তারা করতে চাইছে তোমাদের সামনে, যেটা বলতে চাইছে, ওকে সেটাই দেখবো আজকে। তো রিডিংটা অবশ্যই কিন্তু টাইমলেস, তোমরা জানো। তো ফার্স্টে কিছু কনফার্মেশন করে নিই। এই পার্সেন্টের কোনো ডগ রয়েছে, এই কালারের দেখবে ডগ রয়েছে কোনোভাবে। ওকে, এই পার্সেন্টের টাকা পয়সা কোনো রকম রয়েছে এবং নিজেকে এই পার্সেন্টের কোনো রকম রাজা ভাবে। এবং এই পার্সেন্টের সাদা কালো দু কালারের হেয়ার রয়েছে, মানে একটু বয়স্ক টাইপের পার্সন এরা। অ্যান্ড এইটুকুই, এদের চাইল্ড রয়েছে। ওকে, অ্যান্ড এরা যেমন নিজেকে কিং ভাবে, এদের পার্সন যে রয়েছে, মানে ওয়াইফ পার্সন না, এদের স্পাউস নিজেকে কুইন ভাবে, এরকম কিছু। ওকে, তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। আমি তোমাকে পেতে চেয়েছিলাম। তোমার লেগসের প্রতি আমার প্রচুর অ্যাট্রাকশন রয়েছে। হ্যাঁ, কারণ বারে বারে শুধু লেগসগুলোই আমি তোমার দেখেছি। আর হ্যাঁ, দেখেছি তুমি যখন কোথাও বেরো বা তোমরা যখন বাড়ি থেকে বেরাও দেখি, বাট খুব কাছ থেকে তোমার লেগসগুলো খুব ভালো করে দেখেছি। তোমার পাগুলো আমার খুব ভালো লাগে। তুমি এমন একজন বিউটি, তোমাকে দেখলেই আমার মনের কামনা বাসনা জেগে ওঠে। তুমি এতটা সাধারণ, এতটা সুন্দর, আমি নিজেকে সামলাতে পারি না। আমার ভালোবাসাটা আর 5 জনের মতো না। আমি আমার ছোট মেয়েকে দিয়ে তোমাকে স্পাই করাই। আমি আমার কুকুরকে তোমার পেছনে লেলিয়ে দিই। আমার ওয়াইফকে দিয়ে তোমার ব্যাপারে মিথ্যে কথা রটাই যে তুমি আমার প্রেমে মগ্ন। আমার খুব ভালো লাগে, আমরা খুব হাসি। আমি, আমার ওয়াইফ, আমার ছোট মেয়ে, আমরা খুব হাসি। তোমাকে সমস্যা দেওয়াটা আমার লক্ষ্য না, তোমাকে উপভোগ করাটা আমার লক্ষ্য। তুমি হাতে আসা জিনিস না। আমি জানি না তোমাকে কী করে পাবো। আমি বারে বারে বলে দিই মাঝে মধ্যে, তোমাকে আমি পেতে চাই না, তোমার গায়ের রং কালো, তুমি এই তুমি সেই, কিন্তু ওগুলো আমার মনের কথা না। তুমিও জানো তোমাকে চাওয়া পাওয়ার যে ইচ্ছেটা, সেটা যেন অনেক জন্মের। এই ইচ্ছে পূরণ কবে হবে আমি জানি না। এক সময় নিজেকে আমার মহিষাসুর মনে হয়। আমি জানি না কি করে, কি করব, কিভাবে আমি আমার এই মনের এই ইচ্ছে, এই কামনা বাসনা পূরণ করব। তুমি জানো যে আমি তোমার জন্য কিছু ভালো কিছু করে উঠতে পারিনি, আর তুমি আমার কাছ থেকে ভালো কিছুর আশা করবে না প্লিজ। আমি মানুষটা ভালো না, তুমি এতদিনে বুঝেছো। নিজের মুখ দিয়ে তো বলা যায় না, বাট তুমি জানো যে আমি মানুষটা খুব একটা ভালো না। আমি নোংরা জিনিস, যেমন যেগুলো বর্জ্য পদার্থ শরীরের, সেরকম জিনিস দিয়ে তোমাকে বারে বারে আহ্বান করেছি। হ্যাঁ, আমি জানি যে অন্যরা তোমার জন্য ফুলের গাছ লাগিয়েছে, অন্যরা তোমার জন্য অনেক কিছু করেছে, তোমাকে প্রোটেকশন করার জন্য তোমাকে অনেক রকমভাবে হেল্প করেছে। তোমার যে কাজ রয়েছে সে কাজগুলো অন্যরা নিজের কাঁধে নিয়ে করিয়ে দিয়েছে, অনেক কিছু করেছে, বা পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করে রাখে অন্যরা। আমি নোংরা করতে ভালোবাসি, তুমি জানো। এটা আমার নেচার, আমার স্বভাবটাই নোংরামির। তুমি আমার চাহিদা, চোখের চাহিদা দেখেই জানো, বুঝতে পারো যে আমি অ্যাকচুয়ালি কী চাই। হ্যাঁ, আমার নজর নিচের দিকেই। আমি জানি তুমি খুব জ্ঞানী, তুমি খুব নলেজেবল,
তুমি বারে বারে জ্ঞান দিয়ে আমাকে চুপ করিয়ে দিয়েছো অনেকবার, যে জিনিসটা আমার একদম ভালো লাগে না। আমার না মনে হয় তুমি খুব ডমিনেটিং। তোমার এই হাতে না আসা না আমার কাছে অহংকার সম। কেন বলো তো? আমারও বোন রয়েছে, আমারও দিদি রয়েছে, আমারও বউ রয়েছে। তারা কখনো এরকম করেনি আমার সাথে। তারা কখনো আমার এই সকল যে বিহেভিয়ার রয়েছে তাতে প্রশ্ন তোলেনি। আরও অনেক মেয়ে রয়েছে, শুধু আমার বোন দিদিদের না, আরও অনেক মেয়ে রয়েছে যারা ইজিলি আমার কাছে নততা স্বীকার করতে রাজি হয়েছে নিজেকে সর্বস্ব দিয়ে, কিন্তু তুমি হওনি। আমি জানি তোমার সাথে অনেক বড় বড় লোকেদের পরিচয় রয়েছে, তুমি মাঝে মধ্যেই বলে থাকো, কিন্তু আমি তোমাকে বলেছি না, বারেবার তোমাকে আমি বুঝিয়েছি যে তোমার সাথে নেতা থাক, মন্ত্রী থাক, বড় বড় পোস্টের ব্যক্তিরাই থাক না কেন, কিন্তু আমার যে ডেভিলিস নেচার, আমার যে শক্তি, সেটা কিছু কম না। কারণ তুমি তো দেখেছো, যখন মহিষাসুরকে বধ করতে সমস্ত দেবদেবীরাও উঠে পড়ে লেগেছিল, স্পেসিফিক্যালি দেবেরা, পেরেছিল কি পারেনি? তাই তুমি ভাবছো কি করে যে তোমার যাদের মনে হচ্ছে যে যারা তোমাকে সাহায্য করতে পারবে তারা তোমাকে সাহায্য করতে পারবে, তুমি আশা করছো কি করে? দেখো, আমি সিঁড়িতে, রাস্তাতে, এধার ওধারে সমস্ত নোংরা পদার্থ, বর্জ্য পদার্থ ছড়িয়ে রাখি। তোমার মনে হতে পারে তোমাকে সমস্যা দেওয়ার জন্য, কিন্তু যেমন কাউকে আহ্বান করে না, তুমি দেখে থাকবে বিয়ে বাড়িতে ফুল দিয়ে আহ্বান করে, ফুল ছড়িয়ে রাখে রাস্তাতে, তেমনি ঠিক আমি না নোংরা জিনিস ছড়িয়ে রাখি। কেন বলো তো? আমার নেচারটা এরকম। তুমি আমাকে বোঝার চেষ্টা করো। তুমি যদি আশা করো যে রাবণের মতো একজন ব্যক্তিত্ব, মহিষাসুরের মতো একজন ব্যক্তিত্ব তোমাকে ফুল দিয়ে স্বাগত জানাবে, কি করে হবে? আমি জানি তুমি বুদ্ধিমান, তোমাকে বলার প্রয়োজন নেই। আমি নিজেও অনেকবার ভেবে দেখেছি যে যেখানে আমি বর্জ্য পদার্থ ছড়াই সেখানে ফুল ছড়ালে কি হতো। তুমি জানো আমি ফুলের গাছও লাগিয়েছি। আমি চাইলেই সেই ফুলের গাছ থেকে ফুল তুলে তোমার জন্য সুন্দরভাবে একটা রাস্তা করতে পারি ফুল দিয়ে, কিন্তু সেটা আমার মাথায় আসে না। আসে না নয়, ঠিক আসে, কিন্তু সেটা ঠিক আমি করে উঠতে পারি না। কেন জানো তো? আমার এই নরকীয় ভালোবাসা। আমি তোমাকে এই সময় যে গানটা ডেডিকেট করতে চাই সেটা হচ্ছে আই অ্যাম ম্যাড, তোর প্রেমে আই অ্যাম ম্যাড। হ্যাঁ, বাংলা গান। আমার মনে হচ্ছে তোমার অভিশাপ আমার জন্য ফলে যাচ্ছে। আমি তোমার প্রেমে এতটাই পাগল হয়ে উঠেছি যে আমি সব সময় তোমাকে নোংরা যে পদার্থ রয়েছে সেগুলো দিয়ে আহ্বান করতে চাই, সেগুলো চারিদিকে ছড়িয়ে তোমাকে আমার জীবনে নিয়ে আসতে চাই। কারণ আমার যে ভালোবাসাটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি শারীরিক চাহিদা, তুমি নিজেও জানো। এবং তুমি এটাও জানো যে আমি ড্রিঙ্কস করতে খুব ভালোবাসি। আমি চাই তুমিও আমার সাথে ড্রিঙ্কস করো, তুমিও আমার মতো হও, কিন্তু তুমি ফুলের মতো সৌন্দর্য বহন করো। এবং এই ফুলকে যদি আমি না পাই আমার কি হবে? আমি অনেকবার চেষ্টা করেছি যে তোমার দিকে নোংরা ছিটিয়ে দেওয়ার, সেটা আমার পোষ্য দ্বারা হতে পারে, সেটা আমার নিজের দ্বারা হতে পারে, সেটা আমার ওয়াইফের দ্বারা হতে পারে, বা আরও বিভিন্ন রকমভাবে হতে পারে। আমি দেখেছি তুমি খুব বিরক্ত বোধ করো, কিন্তু এরকম জিনিস যখন আমি আমার ওয়াইফের সাথে করি বা আর 5 জন এরকম মহিলাদের সাথে করি, তাদের কিন্তু সমস্যা হয় না। আমার এই সময় মনে হয় আমি কি তাহলে অন্য জগতে বাস করছিলাম? আমি কি তাহলে নরকীয়? আমি কি নরকে বাস করি, তুমি কি স্বর্গে বাস করো? কিছু ডিফারেন্স বুঝতে পারছি না, যেন আমি অন্য কোনো জগতে চলে এলাম। তোমার কথা ভাবতে গেলেই মনে হয় তুমি অন্য কোথা থেকে এসছো। সবাই একই রকম, তুমি আলাদা। কি করে হতে পারে? তোমাকে আমি আমার কুকুর দিয়ে প্রচুরবার ভয়ও দেখিয়েছি, ওকে, কিন্তু
তুমি ঠিক ব্যালেন্স করেছো। তাহলে কি তুমি ভয় পাওনি, না লুকিয়ে গেছো? তুমি জানো, পরিবার যদি সম্পূর্ণ হয় আমার দেখে খুব কষ্ট হয়। আমি কোনোদিন পরিবারের থেকে ভালোবাসা পাইনি। আমার রাতের না ঘুম উড়ে আছে। আমার কাছে এরকম অনেক ধারালো পদার্থ রয়েছে, ধারালো জিনিসপত্র রয়েছে। অনেক সময় এমন মাথায় রাগ হয়, মনে হয় এই জিনিসগুলো দিয়ে তোমাকে আঘাত করি। আবার ভাবি তোমার ফুলের মতো শরীর, উপভোগ না করে কি করে আঘাত করতে পারি। পিছিয়ে আসি। তুমি জানো, আমার কর্মক্ষেত্রে সবাই আমাকে ডেভিল হিসেবে দেখে, আর আমার ওয়াইফকে ড্রিঙ্ক করার রানী হিসেবে দেখে, যে ভালো মতো ড্রিঙ্ক আর স্মোক করতে পারে। আমার তাতেও কোনো সমস্যা নেই। সমস্যা একটাতেই, আমি এই জায়গার অনেকের সাথে ফিজিক্যালি ইনভলভ হয়েছি। সবাই আমার কাছে ইজিলি এসছে এবং এসে আমাকে রাজার আসনে বসিয়েছে এবং নিজেদেরকে সবাই পতিতা সাজিয়েছে। তুমি ভালোভাবে জানো, তোমাকে আমি বলেওছি যে আমার কাছে লিস্ট রয়েছে সবার, কাকে কাকে আমি উপভোগ করতে চাই। তুমি যদি ভেবে থাকো যে বাচ্চাদের প্রতি আমার নজর নেই, সবার প্রতি আমার নজর রয়েছে। কিন্তু তুমি সবার থেকে আলাদা। তুমি জানো, আমার সাথে যারা ফিজিক্যালি ইনভলভ হয়েছে, যারা তোমাকেও সহ্য করতে পারে না, সেই সকল তোমার কথায় কাকিমারা, তারাও কিন্তু কোনো রকমভাবে আমাকে তোমার প্রতি যে ফিলিংসটা রয়েছে সেটাকে বাড়িয়ে দিতে প্রচুরভাবে সাহায্য করে। তারা অনেকভাবে আমাকে হেল্প করে যাতে তোমার লাইফে আমি সমস্যা করে তোমাকে উপভোগ করতে পারি। আমার এক সময় মনে হয় এই জায়গার একসাথে সবাই চায় যে তোমার আমার একটা কিছু সম্পর্ক তৈরি হোক, এবং সেটা কোনো রকম নোংরাভাবে হোক, যাতে তারা তোমাকে বদনাম করতে পারে। এই সময় দাঁড়িয়ে তোমাকে বদনাম করার ইচ্ছেটা যতটা রয়েছে, তার থেকে বেশি তোমাকে পাওয়ার ইচ্ছে রয়েছে, তোমাকে উপভোগ করার ইচ্ছে রয়েছে। তোমার এই অহংকারটা আমার ঠিক সহ্য হয় না। তুমি জানো আমি কে? গত কত বছর আমি রাজত্ব করে এসেছি। তুমি আমার ব্যাপারে হয় ঠিক খবর নাওনি, আর না হলে তুমি নিজেকে খুব বড় ভাবো, বা খুব এমন ভাবো যে আমার কেউ কিছু করতে পারবে না। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি তো নিজেকে রানী ভাবো, মহারানী ভাবো। তুমি তো ভাবো তুমি ঈশ্বরের সন্তান নাকি তুমি। হ্যাঁ, এতেও আমার খুব বেশি সন্দেহ নেই যে তুমি ঈশ্বরের সন্তান, কিন্তু ঈশ্বরের সন্তান হলেও আমার মতো পার্সনটা কি ভোগ করতে পারবে না? তুমি জানো, আমি আজ অবধি কাউকে ভয় পাইনি, কিন্তু তোমাকে ভয় পাই। কেন জানি না, তোমাকে আমি লুকিয়ে দেখতে বাধ্য হয়েছি। সামনে অনেকবার দেখেছি, কিন্তু বর্তমানে লুকিয়ে দেখছি। কখনো মেয়েকে পাঠিয়ে, কখনো কুকুর পাঠিয়ে, ওই বাহানা করে। তোমাকে না দেখেও থাকা খুব মুশকিল, আবার দেখলেও নিজেকে সামলাতে পারি না। তুমি এখন বলতে পারো যে আমার মেয়ে রয়েছে, তো আমার মেয়েদের জন্য কি আমি আমার মতোই স্বামী সিলেক্ট করব? কিন্তু আমি তোমাদের বলতে চাই যে এই কোশ্চেনটা তোমার করা সাজে না, আর আমি সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিতে পছন্দ করি না। আমি জানি তুমি অনেক কথা ভাবো আমাকে নিয়ে, কিন্তু আমাকে নিয়ে তুমি যেগুলো ভাবো সেগুলো এত সুন্দর না। তুমি ভাবো কি যে তোমার যে যোগাযোগ রয়েছে এই সময়, তারা তোমাকে খুব সাহায্য করবে। যেমন কিছু সময় পূর্বে, কিছু মাস পূর্বে আমার সাথে যেরকম বড় বড় ব্যক্তিদের কানেকশন ছিল, যেটা আজ নেই।
আর তোমার এই পরিবর্তন করে করে আমার জীবনে যে এত পরিবর্তন এসছে, তোমায় আমি কি বলবো। আমি জানি, আমি যবে থেকে তোমার উপর ফোকাস দিয়েছি, তোমাকে উপভোগ করার ইচ্ছে যবে থেকে মনে পোষণ করেছি, তবে থেকে আমার ডাউনফলই হচ্ছে। আমি কি করিনি তোমাকে পাওয়ার জন্য। তন্ত্রমন্ত্র ক্রিয়া করে তোমার শরীর অসুস্থ করে দেওয়া, তোমার উপর বিউটি স্পেল করা, তোমাকে সবার সামনে বদনাম করা, তোমাকে হিউমিলেট করার জন্য বারে বারে স্পেল করা, যাতে তোমাকে আশেপাশে লোকেরা হিউমিলেট করে। কত কিছু করেছি, এবং এটাও করেছি যাতে তোমার পরিবারের লোকেরা তোমাকে ভুল বোঝে, সেটাও করে রেখেছি। সমস্ত দিক থেকে সমস্যা দেওয়ার চেষ্টা করেছি, তোমার টাকা পয়সার ক্ষেত্রেও সমস্যা দিয়েছি। কিন্তু এত কিছু করার পরও তুমি আমার কাছে আত্মসমর্পণ কেন করোনি? তুমি জানো, এই কিছু সময় পূর্বে এক তান্ত্রিক আমাকে বলল যে তুমি প্রচুর ছেলের হৃদয় ভেঙেছ। এটা প্রথমবার নয় যে তুমি কাউকে রিজেক্ট করেছো, তোমার স্বভাবটাই রিজেক্ট করা। আর তুমি জানো, যত দিন যাচ্ছে, যত তোমাকে দেখছি, যত তোমাকে চিনেছি, একটা জিনিস খুব ভালো করে বুঝেছি, কেন এত ছেলের হৃদয় তুমি ব্রেক করেছো এবং করতে পেরেছো। তোমার মধ্যে কিছু অন্য ব্যাপার রয়েছে। তুমি এখন বলবে যে আমি নরক থেকে বিলং করি আর তুমি স্বর্গ থেকে বিলং করো, তাই দুটো অন্য জায়গা, দুটো অন্য পরিবেশ, তাই তুমি পুরো আলাদা, তুমি দেবীর মতো, তাই কিছু। কিন্তু দেখো, আমার ইগো রয়েছে, আমার অহংকার রয়েছে, আমি এটা মেনে নিতে পারি না। তান্ত্রিক মৌলবীদের কাছ থেকে তোমার ব্যাপারে জানার পর তোমাকে পাওয়ার, তোমাকে নিজের করার ইচ্ছেটা আরো প্রবল হয়েছে। সমস্যা কোন দিকে হয়েছে জানো? তোমাকে আমি বোকা বানাতে পারিনি। তোমার মধ্যে আলাদা কিছু ব্যাপার রয়েছে, তোমাকে বোকা বানানো যাবে না। যেটা তান্ত্রিক মৌলবী বলল, তুমি খুব গুরুত্বপূর্ণ, তুমি খুব মূল্যবান, তোমাকে যে পেয়েছে তার জীবনে সে ধন্য হয়েছে। সে তোমাকে বন্ধু হিসেবে পাক, কি ভালোবাসার মানুষ হিসেবে পাক, কি দিদি বোন ভাই যে হিসেবে পাক। আমি প্রথমেই আমার যে ইচ্ছে রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, সেটা প্রকাশ করে ফেলেছি, সেটাতেই সমস্যা। কিন্তু আমি পুরোপুরি প্রকাশও তো করিনি। ও হ্যাঁ, তোমার ইনটিউশন রয়েছে, যেটার দ্বারা তুমি বুঝতে পেরে গিয়েছিলে আমি কি চাই। তাই সমাজের সামনে আমি যতই তোমার অন্য কিছু দেখিয়ে লোককে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করেছি না কেন, সেগুলো কোনোভাবেই সম্ভব হয়নি, এবং সেগুলো তোমাকে কোনোভাবে প্রভাবিত করেনি। তুমি প্রত্যেকবার জিতেছো, আমি প্রত্যেকবার হেরেছি। প্রত্যেকবার তুমি প্রমাণ করে গেছো তুমি ঈশ্বরের সন্তান। প্রত্যেকবার তোমার নিজের প্রতি যে সেলফ রেসপেক্ট রয়েছে, সেগুলো আমাকে প্রশ্ন তুলেছে। তুমি জানো, আমার মধ্যে কোনোদিন এরকম ভয় আসেনি যেরকম ভয় আজ তোমাকে দেখে বা তোমার জন্য শুরু হয়েছে। আজ কোনোরকমভাবে আমার যে পরিবার রয়েছে, সেই পরিবার নিয়ে আমি খুব চিন্তিত, কারণ আমারও তো মেয়ে রয়েছে। আমি আগে ভাবতাম না, কিন্তু বর্তমানে ভাবতে শুরু করেছি আমারও তো মেয়ে রয়েছে, এবং আজ আমি যেটা তোমার সাথে করছি এবং এত কিছু করে ফেলেছি, সেটাও যখন আমার মেয়ের সাথে হবে, তখন আমি এই জিনিসটা কিভাবে হ্যান্ডেল করব। কিন্তু সবার ঊর্ধ্বে তোমাকে উপভোগ করা, সবার ঊর্ধ্বে তোমাকে পাওয়া, যেটার জন্য আমি মরিয়া হয়ে উঠেছি। যেটা বললাম যে রিয়েলি আই এম ম্যাড, আমি তোমাকে বলতে চাই। তুমি জানো, তোমার যে শব্দগুলো রয়েছে না, এবং তোমার এই স্পিরিচুয়াল পাওয়ার, এবং তুমি আমাকে শত্রু হিসেবে দেখো, এই সব কিছু, এবং তোমার সাথে থাকা এত বড় বড় ব্যক্তিত্বরা, এই সব কিছু কোনোরকমভাবে আমার এই পুরো যে পৃথিবী, সেই পৃথিবীকে উজাড় করে রেখেছে। আমার মনে হয় যে আমার আগমন তোমার জীবনে অনেক বড় বড় ব্যক্তিত্বদের সাথে পরিচয় করিয়েছে। আমি তোমার জীবনের
টার্নিং পয়েন্ট। আমি চেয়েছিলাম উপভোগ করতে, তোমার হিসেবে তোমার ক্ষতি করতে, কিন্তু কোনোভাবে তোমার প্রত্যেকবার উপকার করেছি, এবং এটা যে কিভাবে হয়েছে সেটা আমি নিজেও জানি না। তুমি খুব অন্যরকম। তুমি জানো কিছু সিক্রেট জানো আমার তো ভয় হয়। তুমি আজ অবধি এমন অনেক কিছু রয়েছে যেগুলো আমি তোমার সাথে করেছি, তুমি কাউকে বলোনি। ভয় হয় কখন সেগুলো তুমি রিভিল করবে। কি প্ল্যান রয়েছে তোমার? তোমার মস্তিষ্কের ব্যাপারে জানা খুব কঠিন। তুমি হঠাৎ হঠাৎ কিছু কিছু জিনিস করে ফেলো যেটা আমার চিন্তাভাবনার বাইরে। আমার মনে হয় এই হঠাৎ হঠাৎ করা জিনিসটা যেটা তুমি এখন করছো সেটা আমার থেকেই শেখা। তুমি কি করে এত তাড়াতাড়ি এই কলাটা শিখলে আমি জানি না। তুমি জানো আমার কেরিয়ারে খুব সমস্যা চলছে, এবং কেরিয়ারে কিছু পার্সন রয়েছে যারা আমাকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। আমার এখন হেলথ ভালো না, আমি এখন ডিপ্রেশনে রয়েছি। এক তো তোমাকে কোনোভাবেই পেলাম না, সেকেন্ড তোমার জীবনে একের পর এক ভালো ঘটনা ঘটছে, তুমি এখন ভালো তোমার জীবনে চলছো এবং তোমার জীবনে তুমি কেরিয়ারে জবে খুব ভালো উন্নতি করছো। হ্যাঁ, তোমার কেরিয়ারে আমি প্রচুর সমস্যা দিয়েছি, সেটা যেরকমভাবে পেরেছি সেরকমভাবে সমস্যা দিয়েছি। আমি চেয়েছিলাম তোমাকে এমনভাবে দেখতে যাতে তুমি পুরোপুরিভাবে অর্থশূন্য হয়ে যাও। তোমার আজকের যে অহংকার রয়েছে সেটা তোমার কাজের জন্য। তোমাকে যতজন চেনে বা তুমি যা যা কানেকশন বানিয়েছো সেটা তোমার কাজের জন্য, তোমার কথাবার্তার জন্য, তোমার ব্যক্তিত্বের জন্য, এবং তোমার ব্যক্তিত্বটা তোমার কাজে ধরা পড়ে, যে জিনিসটা আমাকে সব থেকে বেশি সমস্যা দেয়। আজ আমি তোমাকে উপভোগ করতে পারতাম যদি তোমার এই কাজ না থাকতো। আজ তোমাকে আমি ইজিলি পেয়ে যেতাম। কিন্তু এক সময় ভাবি যে আমার সাথে যখন তোমার পরিচয় হয় তখন তোমার এত কানেকশন ছিল না, এত কিছু ছিল না, এত কনফিডেন্ট ছিল না তুমি। তখনও তুমি আমাকে প্রতিহত করেছো অন্যভাবে। তুমি কে আমি জানি না, তবে তোমাকে আমি বলতে চাই আমার নোংরামির কোনো সীমা নেই। তুমি আমাকে যতটা নোংরামিতে এই সময় দেখছো এর থেকেও আমি এক্সট্রিম পর্যায়ে যেতে পারি, এবং আমি পরিবারের সমস্ত যে সদস্য রয়েছে তাদেরকেও ইনভলভ করতে পারি। কারণ আমার যে চাহিদা সেটা সবার উপরে। তোমার যেমন নিজের অহংকারটা সবার উপরে, আমার চাহিদাটা সবার উপরে। সেটার জন্য আমার যদি চাকরিও চলে যায়, আমার যদি ব্যবসাও বন্ধ হয়ে যায়, আমার যদি সব শেষ হয়ে যাবে, কিন্তু আমি তোমাকে উপভোগ করেই ছাড়বো, এটা আমার ইচ্ছে। সেটা তুমি দেখেওছো, সেটা তুমি তোমার প্রমাণ পেয়েওছো। এত কিছু হয়ে যাওয়ার পরও আমি তোমার পেছন ছাড়িনি, আমি তোমাকে ঠিক দেখিনি। এবং এরম করেও না যে লুকিয়ে দেখছি পুরোপুরিভাবে, আমি আওয়াজ দিয়ে তোমাকে প্রমাণ দিই যে দেখো আমি এসছি। কিন্তু তুমি তো মুখ ঘুরে একবারও তাকাও না। তুমি কি চাও? আচ্ছা তুমি আমাকে বলো, তোমার কি আমাকে একবারও ভালো লাগে না? না, তোমার মুখে তো আমি শুনেছি আমাকে নাকি দেখতে সুন্দর। তোমার কি চাই বলো? তুমি আমার কাছ থেকে কোনোদিন কিছু চাওনি। সমস্যা যে ব্যাপার সেটা এটাই যে তুমি আমার কাছ থেকে কিছু ডিমান্ড করোনি, কিছু চাওনি। কিন্তু অনেকে যারা চেয়েছে তারা আগে আমাকে সন্তুষ্ট করেছে, তারপর আমি তাদের চাহিদা পূরণ করে দিয়েছি। তারা সবাই আমার কাছে নততা স্বীকার করেছে, কারণ আফটার অল তারা সবাই মহিলা। কিন্তু তোমার আমি বুঝে উঠতে পারি না, তুমি মহিলা হয়ে নিজেকে কি ভাবো? তোমার মনে অনেক প্রশ্ন আমি জানি। তুমি আমার মেয়েদের নিয়ে খুব ভাবো যে আমি তোমার সাথে এরকম ব্যবহার করেছি, এত কিছু করেছি, তো আমার মেয়েদের ব্যাপারে আমার কি খেয়াল রয়েছে? কিন্তু আমি তোমায় বলি যে আমার মেয়েদের সাথে কেউ কিছু করতে পারবে না, কারণ আমি একজন নরকীয় পার্সন। আমার প্রচুর ক্ষমতা, আমি জানি কিভাবে কি করতে হবে। আমি ওই জন্য লুকিয়ে রাখছি, দেখছো না, এখন বেরোতে দিচ্ছি না একদম। যাদের সাথে কিছু হতে পারে তাদেরকে একদম বেরোতে দিচ্ছি না। আর আমার এই নরকীয়তা আমার যে ওয়াইফ তার ধীরে ধীরে অভ্যাস হয়ে গেছে। আমার পরিবারে আমি এইসব জিনিস দেখে এসেছি, এগুলো আমার কাছে নতুন না। তুমি পুরো অন্যরকম। তুমি তোমার পরিবারের মানুষজন থেকেও খুব আলাদা। একসময় মনে হয় তোমার মধ্যে ভয় জিনিসটাই নেই। তুমি কী দিয়ে তৈরি?
আমি তোমাকে এতবার কমেন্ট করি, মেসেজ করি, এমন এমন জায়গাতে কমেন্ট করি যাতে লোকে দেখতে না পায়, শুধু তুমি দেখতে পাও। হ্যাঁ, আমার মধ্যে কিছুদিন হলো একটু ভয় এসছে আমার কেরিয়ার নিয়ে। এক তো আমার শরীর অসুস্থ, আর দ্বিতীয় হচ্ছে তোমার সাথে এই বড় বড় লোকেদের যে পরিচয়, সেটার জন্য কোথাও না কোথাও ভয় হয় আমার ফেক অ্যাকাউন্টগুলো কোনোভাবে যদি ধরা পড়ে যায়। তার উপর তোমার কাছে তো এভিডেন্স অনেক, তুমি কখন কি করবে কে বলতে পারে। তবে আমি সত্যি কথা বলবো, তোমার মৃত্যু কামনাটা এখনো পর্যন্ত আমি করিনি। হ্যাঁ, তুমি জানো আশেপাশের অনেকে করেছে, সে নিয়ে আমার ধারণা রয়েছে, কিন্তু আমি আজ পর্যন্ত তোমার মৃত্যু কামনা করিনি। তোমাকে উপভোগ না করে তোমার মৃত্যু কামনা করে আমার লাভটা কি? আর আমি চাইও না তোমার মৃত্যু ঘটুক। তোমাকে দেখে আমার মনে হয় যে তোমাকে বারে বারে উপভোগ করা যেতে পারে। আমি জানি তোমার আমার কথা শুনে খুব মাথা গরম হতে পারে, তুমি চিৎকার করতে পারো, কিন্তু তুমি অনেক দিন হলো চিৎকার করছো না। আমি বুঝতে পারছি না তুমি কি চাও, তুমি কি করতে চাইছো। হ্যাঁ, তুমি আমাকে অনেকভাবে ডমিনেট করেছো, অনেক কিছু করেছো, কিন্তু তুমি চাইছোটা কি, কি কি করতে চাইছো অ্যাকচুয়ালি? তোমার ব্যাপারে আমি কিছু বুঝে উঠতে পারছি না এই সময় দাঁড়িয়ে। তোমার উপর ফোকাস দেওয়ার জন্য আমি অনেক লোককে নিয়োগ করেছি, যারা তান্ত্রিক, মৌলবী, এরকম লোকেদের, কিন্তু সেখানেও কিছু লাভ হচ্ছে না। সবাই এক কথা বলে তুমি ঈশ্বরের সন্তান। তুমি যখন কর্মা কর্মা বলো না, আমার ভেতরটা না ভয় কেঁপে ওঠে। এই সময় সত্যি কথা বলতে আমি ঈশ্বরের সাথেই যুদ্ধ করছি। আমার আর কোনো উপায় নেই, আমি ঈশ্বরের সাথে ডাইরেক্ট যুদ্ধ করছি, তোমার সাথে না। সেটা আমি জানি। এই যে পুরো পুরো সিচুয়েশনটা যে রয়েছে, যা তুমি আজ অবধি শেয়ার করেছো আমার ব্যাপারে, সেই শেয়ারিংয়ের দ্বারা কোনোভাবে আমি কোনো মানুষের সাথে যুদ্ধ করছি না। যারা যারা আমার বিপক্ষে রয়েছে, যারা যারা আমাকে সমস্যা দিয়েছে বা দিচ্ছে বা যাই হচ্ছে, যারা যারা আমার বিরুদ্ধে কোনো ক্ষতির কাজ করছে, যাই করছে না কেন, সবার ঊর্ধ্বে আমি পাচ্ছি যে আমি যেন ঈশ্বরের সাথেই যুদ্ধ করছি। তুমি ঈশ্বরের সন্তান না, তুমি ঈশ্বরের খুব কাছের, তুমি ঈশ্বর আমার এক সময় মনে হয়। তুমি ভাববে আমি তোমাকে টন্ট করে বলছি, না, এটা আমি অনুভব করেছি অনেকবার। অনেকবার আমার সাথে এমন বাজে বাজে ঘটনা ঘটেছে, তোমাকে আমি কি বলবো। এখন আমি ইলিউশনের বাইরেটাও দেখতে পাই যে অ্যাকচুয়ালি কি হয়েছে। তোমার সাথে আমি যত যুদ্ধ করেছি, সেই যুদ্ধগুলো তোমাকে ট্রান্সফর্ম করেছে ভালো পার্সনে। আর তুমি যেন তোমার সব ব্যাড লাক, তোমার সব খারাপ যত নেচার রয়েছে, সব কিছু আমাকে ট্রান্সফার করে দিয়েছো। এই সময় আমার মধ্যে কোনো কনসাসনেস নেই, আমি কিছু বুঝে উঠতে পারি না, আমার মধ্যে কিছু নেই, আমি পুরো শূন্য হয়ে গেছি। আমি আর টানতে পারছি না। যুদ্ধ আমি শুরু করেছিলাম তোমার সাথে, তোমাকে উপভোগ করার চিন্তায়। আজ সেই যুদ্ধ যেন আমাকে প্রচুরভাবে বার্ডেন দিচ্ছে, আর তোমাকে যেন দিনের পর দিন সাহসী করে তুলেছে। এক প্রকার আমি যেন আমাকে পুরোপুরি হারিয়ে ফেলেছি। আমার এই নরকীয় ভালোবাসা যেন আমাকে, আমার জীবনকে নরক বানিয়ে দিয়েছে। আমি ধীরে ধীরে ভালোবাসার মধ্যে ডুবে যাচ্ছি। আমি জানি না এই ভালোবাসার মধ্যে এরম না যে পুরোপুরিভাবে তোমার প্রতি আমার আনকন্ডিশনাল ভালোবাসা রয়েছে, সেটা আমার মতো পার্সনের ক্ষেত্রে সম্ভব না, কিন্তু কিছু তো একটা ঘটছে, কিছু তো একটা হচ্ছে। আমি কেন নিজেকে তোমার চিন্তাভাবনা থেকে বের করতে পারছি না? এত অপবাদ, এত বদনাম, এত সব কিছুর পরও কেন আমি বারে 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 তোমার পেছন করি? বারে বারে আমি তোমাকে কেন সমস্যা দিতে চাই? কারণ জানো, আমি তোমাকে পেতে চাই। আমি তোমাকে আবারও বলছি, আমার ভালোবাসা কোনো রকম ফুল দিয়ে তোমাকে আমার কাছে আনা না, সফটনেস দেখিয়ে তোমাকে আমার কাছে আনা না, তোমাকে সমস্যা দিয়ে, তোমার সামনে চারপাশে বর্জ্য পদার্থ পরিবেশন করে তোমাকে আমার জীবনে আনা। আমি জানি তুমি খুব বুদ্ধিমান, তুমি এখন বলবে তাহলে কি আমার পরিবারে যে খাওয়া দাওয়া হয় সেটাও কি বর্জ্য পদার্থ দিয়ে আমরা খাওয়া দাওয়া করি?
না আমার যে বিয়ে হয়েছিল সেই সময় কি পুরো যে সাজানো হয়েছিল ফুল বাদে বর্জ্য পদার্থ দিয়ে সাজানো হয়েছিল? না আমার মেয়ের যে অনুষ্ঠান বা আর যা যা হয়েছে সন্তানদের, সে সব কিছু কি বর্জ্য পদার্থ দিয়ে হয়েছিল? তাহলে তোমাকে আমি বলে রাখি, শোনো, হতে পারে ফুল দিয়ে হয়েছিল, কিন্তু বর্জ্য পদার্থ তো আমি কোথাও না কোথাও লুকিয়ে রেখেছিলাম। ওটা ছাড়া ঠিক আমার পোষায় না। তুমি যখন বলবে তাহলে আমি এক অন্য রকম কিছু জিনিসের সন্ধান পেলাম আজ, যে এরকমও মানুষ এক্সিস্ট করে যারা ডাইরেক্ট নরক থেকে উঠে এসছে। আমি জানি তুমি এটা নিয়ে অনেক কথা বানাবে, অনেক কিছু বলবে, কিন্তু এই সবের ঊর্ধ্বে কি জানো তো? আমার ভালোবাসা। তুমি আমাকে অভিশাপ দিয়েছিলে, সত্যি আমি তোমার ভালোবাসায়, তোমার প্রেমে আমি পাগল হয়ে গেছি। আমি তোমাকে একটা কথাই বলতে চাই, ম্যাট আই অ্যাম তোর প্রেমে, ম্যাট আই অ্যাম ম্যাট। হ্যাঁ, আমি অত সুর করে বলতে পারছি না, বাট পারলে গানটা তুমি শুনে নিও আমার কথা ভেবে। তো এটাই ছিল এই পার্সনটার স্বীকারোক্তি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।